ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। আমি শুরুতেই মাহবুব কামাল আপনার কাছে আসতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার আর মাত্র আছে একদিন, অর্থাৎ 10 তারিখে আসলে নির্বাচনী প্রচারণা শেষ হবে। অনেকেই আসলে আশঙ্কা করেছিলেন যে নির্বাচনী প্রচারণার এই সময়টায় বিভিন্ন ধরনের সংঘাত বা বিভিন্ন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করছিলেন, কিন্তু আসলে আমরা সেই তুলনায় তেমন কোনো অপ্রীতিকর পরিবেশ এখন পর্যন্ত দেখতে পাইনি। আপনার কি মনে হচ্ছে যে সব মিলিয়ে পরিস্থিতি কেমন দেখছেন? না, প্রথম কথা হলো তো নির্বাচনের ট্রেন তো চলছে, নির্বাচনের ট্রেন স্টার্ট করেছে এবং এটা চলছে, এবং আমরা আশা করতেছি যে 12 তারিখ সকাল 8টায় এই নির্বাচনী ট্রেন থামবে। এখন মানে আমি কোনো সময় 100% বলতে কোনো কথা বলি না, 100% বলতে কিছু নেই। সামনে কোনো ব্রিজ কেউ ভেঙে রেখেছে কিনা, অথবা কোনো বড় গাছ কেটে লাইনের উপরে ফেলে রেখেছে কিনা, এইটা বোঝা যাবে। কিন্তু নির্বাচনী ট্রেন চলছে এবং এইটা আমরা আশা করতেছি নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাবে। তবে নির্বাচনকে ঘিরে নানা রকম সন্দেহ, গুঞ্জন এবং আপনার কি বলে গুজবও অনেক চলছে। এটা আপনি নিশ্চয়ই জানেন, আপনি যেহেতু মিডিয়া কর্মী, যে নির্বাচন যদি হয়ও, নির্বাচন তো হবে, তো সেই নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কতটা নিরপেক্ষ হবে এবং কতটা গ্রহণযোগ্য হবে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, সেইটা কিন্তু একটা বড় ডাউট রয়ে গেছে। নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো ডাউট নাই, তেমন কোনো ডাউট নাই, থাকলে 1% আছে হয়তো, বাট নির্বাচনটা কতটা সুষ্ঠু হবে, কতটা গ্রহণযোগ্য হবে, এই ব্যাপারে কিন্তু ডাউট মোর দেন 50%। হ্যাঁ, সুষ্ঠু হবে কিনা। এবং আমি যেটা মনে করি যে আর্মি যদি প্রপারলি অ্যাক্ট করে, যেহেতু তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, আর্মি যদি প্রপারলি অ্যাক্ট করে তাইলে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটা মোটামুটি সুষ্ঠু হবে, এটা আমি মনে করি। তবে আর্মি যে অ্যাক্ট করবে এই ব্যাপারে কিন্তু নিঃসন্দেহ হওয়া যাচ্ছে না। যেমন আমরা কয়েকদিন আগে দেখেছি যে জামাত ইসলামের একজন ক্যান্ডিডেট আর্মিকে নানা রকম কটূক্তি করেছে এবং তারপরও আর্মি সেখানে ভদ্রলোকের মতো আচরণ করেছে। এখন নির্বাচনের দিন যদি আর্মি ভদ্রলোকের মতো আচরণ করে তাইলে কিন্তু পুরো জিনিসটাই অন্যরকম হয়ে যেতে পারে। তো আর্মিকে অ্যাক্ট করতে হবে এবং অ্যাক্ট করার সময় সিলেক্টিভ হওয়া চলবে না, এটা কিন্তু একটা বড় ব্যাপার। সিলেক্টিভ, আমি শব্দটা আবার বলছি, সিলেক্টিভ হওয়া চলবে না। যেমন ধরেন আমরা দেখছি সারা দেশে যখন মব হয়েছে আর্মি কোথাও অ্যাক্টিভ হয় নাই, আবার গোপালগঞ্জে কিন্তু হাইপার অ্যাক্টিভ হয়েছে, এইটা আমরা দেখেছি। কারণ ওখানে কেন হাইপার অ্যাক্টিভ হলো? কারণ ওখানে এনসিপি মব যারা আক্রান্ত হয়েছে, যখন এনসিপি আক্রান্ত হয়েছে তখন কিন্তু আর্মি অ্যাক্ট করেছে এবং সেটা ঢাকা থেকে তাদেরকে ডিকটেট করা হয়েছে, যমুনা থেকে অথবা কোনো অ্যাডভাইজারের অফিস থেকে ডিকটেট করা হয়েছে এবং তারা অ্যাক্ট করছে এবং সেখানে কিছু ক্যাজুয়ালিটি হয়েছে। কিন্তু আবার দেখা গেল যে সারা দেশের যে মব, সেই মবের ব্যাপারে কিন্তু যেমন ধরেন যে প্রথম আলো এবং ডেইলি স্টার যখন পড়ানো হচ্ছিল তখন সেখানে আর্মি ছিল এবং সাংবাদিক নুরুল কবির কয়েকজন অ্যাডভাইজারকে ফোনও করছেন, নোবডি রেসপন্ডেড, এবং আর্মি কোনো অ্যাক্ট করে নাই। তাইলে নির্বাচনের দিন আর্মিকে অ্যাক্ট করতে হবে এবং সিলেক্টিভ হওয়া চলবে না, যে এইখানে আমি অ্যাক্ট করব ওইখানে অ্যাক্ট করব না, এটা হবে না, এটা চলবে না। সব জায়গায় সমতা ভিত্তিক যদি তারা অ্যাক্ট করে তাইলে আপনার ধরেন যে আনরুলি ভোটার
হ্যাঁ, হ্যাঁ, কিংবা কোনো ধরনের অর্থাৎ আপনি মব, বলছেন যে কোনো আসলে ধরনের সে একটু নিরপেক্ষ হবে কিনা বা গ্রহণযোগ্য হবে কিনা সেই জায়গায় আসলে একটু শঙ্কা আছে। আমি একটু মঞ্জুরুল ইসলাম আপনার কাছে আসতে চাই। আপনার কাছে কি মনে হয় যে মাহবুব কামাল যেমনটা বলছিলেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এটি শতভাগ নিশ্চিত তিনি বলছেন, কিন্তু তিনি এক জায়গায় শঙ্কা প্রকাশ করছেন যে নির্বাচনটা আসলে কতটা গ্রহণযোগ্য বা কতটা নিরপেক্ষ হবে। কি মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। নির্বাচন গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ হওয়ার বিষয় নিয়ে গভর্নমেন্টের পক্ষ থেকে নিজেরাই গভর্নমেন্ট সংশয় তৈরি করে দিয়েছে। গভর্নমেন্টের পক্ষ থেকে আগেই বলা হয়েছে যে নির্বাচনের ফল ঘোষণা করতে সময় লাগবে। যেই মুহূর্তে এই শব্দটা, এই সেন্টেন্সটা বলা হলো, তখনই মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম হলো যে কেন। হ্যাঁ, ব্যাখ্যাটা সরকারের পক্ষ থেকে এরকম বলা হয় যে যেহেতু এটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পঞ্চম গণভোট বাংলাদেশের, তো গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ভোট একই দিনে হচ্ছে, একই সময় হচ্ছে এবং একই বাক্সে পড়ছে। দুই কালারের, দুই রঙের দুইটা ব্যালট পেপার। দুইটার ব্যালট পেপার কাউন্ট করতে সময় লাগতে পারে, কিন্তু পরবর্তী সময়ে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বললেন 15 তারিখ, আবার একজন অ্যাডভাইজার তো আইন উপদেষ্টা বললেন যে 17 অথবা 18 তারিখের মধ্যে মঞ্জুরুল ইসলাম, এটা নিয়ে ক্ষমতা কিন্তু আসলে হস্তান্তর আরো বা অনেক আগে থেকেই অনেকেই অনেক ধরনের কথা বলছিলেন যে ডাকসু নির্বাচন বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন নিয়ে যেই সময়টা আসলে লেগেছিল, সেক্ষেত্রে আসলে অনেকেই বলছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা আসলে কতক্ষণ লাগতে পারে, এরকম অনেক ধরনের কথা আসলে বলছিলেন কিন্তু। তো সেটাই আমি আমার সংবাদকর্মী হিসেবে আমি একটা তথ্য দিই আপনাকে। 2008-এর নির্বাচন যখন হয়, তখন আমি ইলেকশন কমিশনের বিটের একজন রিপোর্টার ছিলাম। আমি এটা অনেক জায়গায় বলেছি, 2008-এর নির্বাচনটা হয়েছিল একটা হোয়াইট কলার জালিয়াতির নির্বাচন। ওই নির্বাচনে আগে সিট ঠিক করা হয়েছিল, পরে নির্বাচন হয়েছিল। অর্থাৎ বেগম জিয়া জানতেন যে তিনি 30টা আসন পাবেন। নির্বাচনের পরে সেটাই প্রমাণিত হলো যে বেগম জিয়া 30টা আসন পেয়েছেন। কিন্তু এই নির্বাচনে আশঙ্কা করা হচ্ছে যে এই নির্বাচনটা হবে, কিন্তু সিট ঠিক হবে নির্বাচনের পরে। এরকম যদি হয় যে এই যে লিঙ্গার করা, ফলাফল নিয়ে লিঙ্গার করা, এই জায়গাটায় যদি এরকম কিছু হয় যে নির্বাচন 12 তারিখে হবে, কিন্তু 12 তারিখের পরে সিট ঠিক হবে, এটা যদি হয়, এরকম আশঙ্কা কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কাজ করছে। এই আশঙ্কা যদি হয়, তবে কিন্তু সারা দেশে একটা সহিংস অবস্থা তৈরি হবে। আর রাজনৈতিক দলগুলোর সবাই কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছে যে প্রত্যেকটা সেন্টারের ভোট কাউন্ট না করে তারা কোনো পোলিং এর অফিসার এবং পোলিং কর্মকর্তা যারা থাকবে, তাদের কাউকে তারা ওই সেন্টার থেকে বের হতে দিবে না, এরকম কিন্তু একটা প্রস্তুতি তাদের মধ্যে আছে। আর মাহবুব ভাই যে কথাটা বললেন যে ওই যে ম্যাজিস্ট্রেসি, আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, এই জায়গাটায় এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে কোনো রকম সমস্যা নাই। আহ, আহ, প্রশাসনের যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নির্বাচনে কাজ করবে, ইতিমধ্যে অনেক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এখন এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যদি সমন্বয়টা না হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এই জায়গাটায় যদি সমন্বয় না হয়, মাঠে যদি আর্মি শো করে যে আর্মি সুপ্রিম, আর প্রশাসন ক্যাডারের এরা যদি মনে করে তারা সুপ্রিম, এই সুপ্রিম করতে করতে কিন্তু কে সুপ্রিম এইটা নিয়ে কিন্তু মাঠ যদি বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়, তখন কিন্তু কেউ নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে না। কারণ রিটার্নিং অফিসার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, হুম, হুম। ডিসি, তো জি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধীনে সকল ওই ডিস্ট্রিক্টের সকল অ্যাডমিন ক্যাডারে যারা আছে তাদের প্রায় সবাই হলো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। আবার ঠিক একইভাবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আর্মি থাকবে, তাদেরকেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। এখন কার ম্যাজিস্ট্রেসি পাওয়ারে কে কোন দিকে মুভ করবে, সেটা কিন্তু একটা বিষয়। যদি মনে করা হয় যে না, আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, আমি কেন মুভ করবো আর্মির কথায়, আবার আবার সিভিল প্রশাসন যদি বলে যে না, আমার কথায় আর্মিকে মুভ করতে হবে, এরকম বিষয় যদি মাঠ পর্যায়ে হয়ে যায়, তখন অনেক জায়গায় কিন্তু গন্ডগোলটা হবে। সরকারের উচিত হবে এই জায়গাটায় খুব অসম্ভব রকম
কেয়ারফুল থাকা যাতে এই ধরনের কোনো ঘটনা না আমি ঘটে। আমি একটু এই শুরু থেকে জায়গাটা আপনি আসলে মাহবুব কামালের কাছে জানতে চাই যে এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য আসলে কি করা উচিত? শুনেন, এই যে মঞ্জুর সাহেব যে বললেন যে সরকার নিজেই একটা সন্দেহ তৈরি করছে, আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে যে দেখেন, চিফ অ্যাডভাইজার কয়েকদিন আগে বললেন যে ছাত্রদের যে দলটা সেটা ওয়েল প্ল্যান, এরা জিতবে, এদের মধ্যে কেউ হয়তো শিক্ষামন্ত্রী হবে। এই যে উনি একটা প্রেডিকশন দিলেন, এটা কিন্তু বোঝাই যায় এটা তার এক ধরনের বায়াস, এক ধরনের পক্ষপাতিত্ব। এইটা তো উনি বলতে পারেন না, এটা উনি বলতে পারেন না। এবং তারা জিতবে এবং তারা শিক্ষামন্ত্রী হবে, দেখেন তার এই কথার পরে কিন্তু এখন বলা বলি হচ্ছে যে নাহিদ ইসলাম, কেউ বলতেছেন নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন, কেউ বলতেছেন উনি জামাত থেকে বলা হচ্ছে ওনাকে মন্ত্রী করা হবে, নির্বাচনই হয় নাই এখনো, তারপরে উনি মন্ত্রী হবেন, এই হবেন সেই হবেন। তাহলে ব্যাপারগুলো কি? মানে চিফ অ্যাডভাইজার কি ওইটা কথার কথা, নাকি এটা তিনি মিন করতেছেন যে তাদেরকে জিতিয়ে আনা হবে? এক। দুই নম্বর দেখেন, পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রে যেটা হলো সেটা একেবারেই সন্দেহযুক্ত। হুম। হুম। আপনি নিশ্চয়ই জানেন যে 81টা সংগঠনকে দেশের 81টা সংগঠনকে আপনার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে একটা সংগঠন, তার নাম হচ্ছে পাসা, PASA, তাদেরকে 10,000-এর বেশি মানে পর্যবেক্ষক নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। হ্যাঁ। এই পাসা নামক যে সংগঠনটা, এদের কোনো নির্বাচনী পর্যবেক্ষণের তেমন কোনো অভিজ্ঞতা নাই। এটা নাম সর্বস্ব একটা দল, এবং অনেকে বলতেছে এটা ওয়ান ম্যান শো, এইটার কোনো অফিস নাই, চুয়াডাঙ্গা না কোথায় তার একটা রুমে বসে তারা কাজ করে ইত্যাদি। দেখেন, এরকম একটা গুরুত্বপূর্ণ নির্বাচনে পাসা নামক একটা, অনেকে এটা পাশা বলে, পাশা না, এটা পাসা। জি। তো এটাকে এত গুরুত্বপূর্ণ একটা নির্বাচনে 10,000-এর বেশি পর্যবেক্ষক এই সংগঠনটা নিয়োগ করবে, এটা মানে নিয়ে এইটা আসলে অনেক ধরনের সন্দেহ তৈরি হয়। মাহবুব কামাল এবং মঞ্জুল ইসলাম, আমাদের সময় হয়েছে একটি বিরতি নিবার, বিরতির পরে ফিরে এসে আমরা আরো আলোচনা করব। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। আমি একটু আসতে চাই শুরুতে মঞ্জুরুল ইসলাম আপনার কাছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের সহযোগিতা চেয়েছে অন্তর্বর্তী সরকার। এই যে বাংলাদেশে হত্যা করা হলো ওসমান হাদিকে, এটি নিয়ে আসলে এক ধরনের তদন্তও চলছিল, এরপরে সেই তদন্তের জন্য আবার জাতিসংঘের কাছে আবেদন করা হলো। একটু আপনার কাছে জানতে চাই যে সেক্ষেত্রে আসলে আমাদের বিচার ব্যবস্থা নিয়ে কোনো ধরনের শঙ্কা প্রকাশ করার বা কোনো প্রশ্ন তোলার কোনো স্পেস দেওয়া হলো কিনা? এই জায়গাটায় আমি বলবো যে বিচারটা আর একটু লেন্দি হয়ে গেল, একটু দীর্ঘ সময়ের মধ্যে পড়ে গেল। কারণ আমার মামলাটা তো একটা চার্জশিট হয়ে আদালতে বিচারাধীন আছে, সেই জায়গাটায় একটা নারাজিও আছে, সেই বাংলাদেশের বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু ছিল। এখন সরকার সেটা জাতিসংঘে একটা চিঠি দিয়েছে যে জাতিসংঘের সহযোগিতা চায়। সেই সহযোগিতা চিঠি দেওয়ার সাথে সাথেই তো জাতিসংঘ এখানে বসে নাই যে সহযোগিতা করার জন্য। জাতিসংঘ তার প্রক্রিয়া অনুযায়ী যদি রাজি হয়, তখন সে বাংলাদেশের টিম নিয়ে আসবে, সে তদন্ত করবে, তদন্ত করার পরে সবকিছু দিয়ে তারপরে জাতিসংঘ বাংলাদেশ গভর্নমেন্টের কাছে একটা রিপোর্ট দিবে। সেই রিপোর্টটা আমাদের আদালতে প্লেস হবে। সে আমাদের আদালত সেই রিপোর্ট গ্রহণও করতে পারে, গ্রহণ নাও করতে পারে, সেই এখতিয়ার কিন্তু আমাদের আদালতের আছে। তবে জাতিসংঘের সহযোগিতা ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ চেয়েছে, সেই চাওয়ার কারণে গভর্নমেন্টের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমি জানি না সেটা বিচারটা দীর্ঘায়িত করার জন্য নাকি সংক্ষিপ্ত করার জন্য, কিন্তু যে প্রক্রিয়ায় যাচ্ছে তাতে বিচারটা দীর্ঘায়িত হবে। এবং এই বিচার কবে শেষ হবে? এমনিতেই তো আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা গত 16-17 বছরে মানুষের নষ্ট হয়ে গেছে। এখনো যে গত 18 মাসেও যে বিচার ব্যবস্থার উপর আস্থা মানুষের তৈরি হয়েছে, তা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখি না। তো আমরা ময়মনসিংহ দেখেছি যে কারাগার থেকে হত্যা মামলার আসামি চলে যায়। এটা মানে প্রশাসন কেউ কিছু জানে না, কোনো বেল নাই, কিচ্ছু নাই, হত্যা মামলার আসামি বেরিয়ে যায়। তো আমাদের প্রশাসনের বিচার ব্যবস্থাই বলেন আর প্রশাসনের মধ্যেই বলেন, এরকম কিছু দুর্বলতা তো আমরা নিয়েই চলছি।
সেই জায়গায় আমার মূল্যায়ন হলো জাতিসংঘের এই বিষয়টা, যা ইনকিলাব মঞ্চের যে দাবি, সেই দাবি সরকার গ্রহণ করেছে। সরকার গ্রহণ করে সেই সরকার যা দেওয়ার একটা চিঠি দিয়েছে, আর তো কিছু না, জাস্ট সরকার একটা চিঠি। এখন চিঠির প্রেক্ষিতে জাতিসংঘ কখন আসবে, কখন তদন্ত করবে, এবং এই গভর্নমেন্ট তো আছে মাত্র কয়েকদিন। তো গভর্নমেন্টের এই সময়ের মধ্যে গভর্নমেন্ট যা যা করার, যতগুলো যা যা করার, সব পরবর্তী গভর্নমেন্টের ঘাড়ের উপরে রেখে যাচ্ছে। এবং পরবর্তী গভর্নমেন্টের ঘাড়ের উপরে রেখে যাওয়ার অর্থ হলো যে আমি তোমার ঘাড়ের উপর সব বোঝা রেখে গেলাম, যদি বোঝা বইতে পারো তবে তুমি চলতে পারবা, আর যদি বোঝা তুমি বইতে না পারো, ওই জায়গায় তুমি বোঝা সহ বসে যাবা। জি। গাধার পিঠে বোঝা দিলে যেরকম আমি হয়। আমি এই জায়গায় আমি একটু মনে মাহবুব করি কামালের কাছে আসতে চাই। মঞ্জুর ইসলাম, আমি একটু মাহবুব কামালের কাছে আসতে চাই। মাহবুব কামাল, এই যে আসলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির যেই বিচারটা, সেটা আবারও তদন্তের জন্য জাতিসংঘের কাছে একটি আবেদন করা হলো। বর্তমানে আসলে যেই তদন্ত বাংলাদেশে করা হচ্ছে, সেটি কি সেক্ষেত্রে বন্ধ থাকবে বা স্থগিত থাকবে কিনা? না, আবার প্রথম প্রশ্ন হচ্ছে, ইনকিলাব মঞ্চকে জাতিসংঘের সহায়তা চাইতে হলো কেন? কেন চাইতে হলো? আমাদের দেশের কি ইনভেস্টিগেশন, আমাদের দেশের কি বিচার প্রক্রিয়া কি যথেষ্ট নয়? কেন চাইতে হলো? তারা চাইলো এই কারণে যে দেখা যাচ্ছে যে সরকার হাদি হত্যার বিচারের ব্যাপারে সিনসিয়ার না। দেখেন, আমার পার্সোনাল অভিজ্ঞতা হচ্ছে, বাংলাদেশের যে পুলিশ, বাংলাদেশের যে গোয়েন্দা খুবই দক্ষ, খুবই স্কিল, এবং তাদেরকে ঠিক মতো মানে ডিকটেট করা হয় না, তাদেরকে ঠিক মতো ডাইরেক্ট করা হয় না বলে তারা কাজ করে না। যেমন ধরেন, আমি একটা উদাহরণ দেই। আমার বাড়ি যদি ডাকাতি হয়, এই ডাকাতদের ধরা খুব মুশকিল হয়ে যাবে। কিন্তু যদি ধরেন একজন অ্যাডভাইজারের বাড়িতে যদি ডাকাতি হয়, 24 ঘন্টার মধ্যে ওই ডাকাত ধরা পড়ে যাবে। বুঝছেন? কারণটা হচ্ছে, যখন অ্যাডভাইজারের বাড়িতে ডাকাতি হবে, তখন কিন্তু ওই অ্যাডভাইজার পুলিশ এবং গোয়েন্দাদেরকে মানে এমন ভাবে তারা মানে নির্দেশ দিবে যে ঠিকই 24 ঘন্টার মধ্যে ক্রিমিনালরা ধরা পড়ে যাবে। কিন্তু আমার বাড়ি যখন ডাকাতি হবে, তখন কিন্তু আর পারবে না। কারণ সেক্ষেত্রে মাহবুব কামাল, আপনি কি সন্দেহ করছেন যে এই যে আপনি যেই নির্দেশনার কথা বললেন, সেই নির্দেশনাটা কি আসলে সেভাবে দেওয়া হচ্ছে না, যে কারণে এখনো আসলে হাদি হত্যার যে আমি একটু বলি, সেটা হচ্ছে এই যে লেথার্জি না, ওই যে মঞ্জুর সাহেব খুব একটা ভালো কথা বলছেন, সেটা হচ্ছে যে এই নেক্সট ইলেক্টেড গভর্নমেন্টকে নানা রকম ঝামেলায় ফেলার জন্য সরকার ব্যস্ত হয়ে পড়ছে। যেমন আমি দুইটা উদাহরণ দিই। যেমন ধরেন যে এই যে সরকারি কর্মচারীদের বেতন ডাবল করে দিল, এই টাকাটা তো ইলেক্টেড গভর্নমেন্টকে দিতে হবে। এটা তো আর এই সিদ্ধান্ত তো আর চেঞ্জ করা যাবে না। এক, দুই নম্বরে কালকে আপনার একটা চুক্তি হচ্ছে শুল্ক নিয়ে, আমেরিকার সাথে একটা চুক্তি হচ্ছে, এবং এটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হচ্ছে। এইটা প্রকাশ করা যাবে না। তাহলে এই চুক্তিটা কি হচ্ছে? ব্যবসায়ীরা ওয়ারিড যে মানে কি হচ্ছে এই চুক্তির মধ্যে। তো এই চুক্তিটি যদি আমাদের দেশের স্বার্থ বিরোধী হয়, তো এইটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে, নেক্সট গভর্নমেন্টকে করতে হবে, তাই না? তারপরে দেখেন, প্রাইমারি শিক্ষকদের তাড়াহুড়ো করে হাজার হাজার প্রাইমারি শিক্ষককে নিয়োগ দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এটার কোনো মানে ফিজিবিলিটি নেই, এটা আমাদের ইকোনমি পারমিট করে কিনা, হ্যাঁ, ইত্যাদি। তারপরে নানা রকম তারা এমন এমন কতগুলি জিনিস ইনকমপ্লিট রাখতেছে, কতগুলি ভেজাইলা জিনিস করে রাখতেছে, যেগুলো পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্টকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে, এবং সেই গভর্নমেন্ট মারাত্মক ঝামেলা পড়ে না। আমার আগের পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে দেখেন, হাদি তো বাংলাদেশে নিহত হয়েছে, তাই না? এটা তো কোনো ইন্টারপোলের ব্যাপার না যে এটা অন্য দেশে হয়েছে বা কিছু, আমাদের দেশে হত্যা হয়েছে, নিহত হয়েছে। এবং আমাদের দেশের যতগুলো সেক্ষেত্রে আসলে আমাদের দেশের তদন্ত না করে সেটি আসলে জাতিসংঘে নিয়ে যাওয়াটা আসলে আমাদের দেশের আইন শৃঙ্খলা নিয়েও এক ধরনের প্রশ্ন তোলা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজ সময় দেওয়ার জন্য। আমাদের সময় একেবারেই শেষ। এই ছিল সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গে থাকুন।